হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাসটা শুরু করার আগে তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে এর আগের যে বইটা সলভ করাচ্ছিলাম সেকেন্ড এডিশন ক্র্যাক ডাব্লিউপি লীলারয় ম্যামেরই এই সেকেন্ড এডিশন, সেটা 2022-এ লঞ্চ করেছিল। 2022 কি 23-এ, 2022-এ মনে হয়, 2022-এ কি 21-এ এরকম। তো ওইটা আমাদের ওল্ড সিলেবাসের ছিল। আর এই পিডিএফটা আমি কিছুদিন আগে পেয়েছি, একটা ভাই আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিল। তো এই বইটা আজকে থেকে সলভ করাবো। তো এইটা সলভ করাবো না, ওইটা আগে যেটা শুরু করেছিলাম সেটাকে কমপ্লিট করার পর এটাকে সলভ করাবো, সেটা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে আমরা একটা ক্লাস করব পিআইকিউ অর্থাৎ সেট 1। তো ক্লাসটা শুরু করার আগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কমেন্টে যেটা বেশি দেখবো, যদি তোমরা বলো যে ওই আগের ক্লাসটা অর্থাৎ যেটা শুরু করেছিলাম ওই সেকেন্ড এডিশনের যে বইটা, সেটা কমপ্লিট করার পর এটা কমপ্লিট করতে, তো ওইটাই করব। তো আজকে একটা ক্লাস করে রাখি, তো কমেন্ট করার পর তখন দেখবো যে কোন ক্লাসটা করাবো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর তোমরা যদি বলো এই বইটাই করাতে আর এই বইটার সাথে এর জিআইগুলোও করাতে, তো এই জিআইগুলোও কিন্তু করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। একটি পরিবারের 6 জন সদস্যের গড় বয়স 25 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর। তাদের জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল? তাহলে 6 জনের গড় বয়স ছিল 25, তাহলে মোট বয়স কত হবে? তাহলে যখন সংখ্যার সাথে যখন গড়টাকে গুণ করব তখন আমরা মোটটা পেয়ে যাব। তাহলে 6 25 150 বছর। তাহলে 6 জনের যে মোট বয়স সেটা ছিল 150 বছর। এবার তাদের সব থেকে ছোট ছেলেটার বয়স হচ্ছে 5 বছর। ঠিক আছে, তাহলে তার জন্মের সময় তাদের বয়স কত ছিল? তাহলে তার ছেলেটার বয়স প্লাস এদিকে মানে 6 জন সদস্যের 5 বছর করে কমবে, এদের জন্মের সময় মানে কমবে। তাহলে 150 বছর থেকে কমাও, 6 জন সদস্য ছিল, 5 বছর কমবে, তাহলে 6 জনের কত কমবে? 5 6 30 কমবে, অর্থাৎ এদিকে হচ্ছে 30 বছর কমবে। তাহলে 120 বছর হলো। এই 120 বছর এটা কজন হলো? এটা এই বাচ্চাটার যখন 5 বছর কমে গেল মানে তখন তার জন্মটা হয়নি, তখন পরিবারের সদস্য সংখ্যা ছিল কত? 5 জন ছিল। ঠিক আছে, 5 জন ছিল সদস্য সংখ্যা। এদের বয়সটা কত ছিল? 120 বছর। এবার বলা আছে ওই যে তার জন্মের সময় সদস্যদের গড় বয়স কত ছিল। তাহলে গড় বয়স ইকুয়াল টু কি? সাম বাই হচ্ছে নাম্বার। তাহলে সাম কত আছে? টোটাল বয়সটা হচ্ছে 120 বছর। আর কতজন সদস্য আছে? 5 জন সদস্য। তাহলে 5 24 120 অর্থাৎ 24 বছর হয়ে যাবে সঠিক অ্যান্সার। a প্লাস 2b ইকুয়াল টু 5, a এর স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু 13 হলে ab সমান কত? তাহলে এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, a এর স্কোয়ার প্লাস 4b এর স্কোয়ার, 4টাকে আমরা লিখতে পারি 2b তার স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এটা ইকুয়াল টু 13। তাহলে এ এর স্কোয়ার প্লাস এখানে এটাকে টোটালটাকে যদি বি ধরি আর এটাকে এ ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস 2b তার হোল স্কোয়ার, এ প্লাস 2b তার হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 2ab, মাইনাস 2 এর এ ইন্টু বি কোনটা? 2b, এটা হচ্ছে আমাদের বি, এটা ইকুয়াল টু হচ্ছে 13। ক্লিয়ার? এবার এখানে আমাদের a প্লাস 2b এর ভ্যালু দেখো বলা আছে 5। ঠিক আছে, 5। তাহলে এইখানে এটাকে না লিখে এটাকে আমরা ওর মানটাকে লিখবো 5। তাহলে 5-এর স্কোয়ার কত হবে? 25, মাইনাস এই 2 ইন্টু 2 4, মাইনাস 4 ab, এইটা ইকুয়াল টু হচ্ছে 13। তাহলে প্লাস 25টা সমানের দিকে গেলে মাইনাস 25 হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস 25, তাহলে মাইনাস 4ab এইটা ইকুয়াল টু কত? তাহলে এখানে হচ্ছে 12, 25 থেকে 13 মাইনাস করলে 12, আর বড়টার আগে মাইনাস সাইন আছে, তাহলে এদিকে মাইনাস সাইন, তাহলে এদিকে মাইনাস মাইনাস তো কাটা গেল, 4 3 12। তাহলে ab এর ভ্যালু কত? ab এর ভ্যালু হচ্ছে 3। স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের অনুকূলের নৌকাটি 10 ঘন্টায় 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তবে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? তাহলে এখানে বোট স্পিড কত বলা আছে? এখানে আমাদের বোট স্পিড বলা আছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে। এখানে আমাদের অনুকূলে গতিবেগ কত বলা আছে? অর্থাৎ অনুকূলে স্পিড, অনুকূলে গতিবেগ। এখানে দূরত্ব বলা আছে, সময় বলা আছে, তাহলে গতিবেগ বের করতে পারবো যে দূরত্ব বাই হচ্ছে সময়। তাহলে 150 বাই 10 মানে কত? 15 কিলোমিটার প্রতি ঘন্টা।
এখানে আমরা কি জানি, এখানে আমরা জানি বোট স্পিড ইকুয়াল টু কি, বোট স্পিড ইকুয়াল টু অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে বোট স্পিড কত বলা আছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা ইকুয়াল টু কত, অনুকূল কত বলা আছে 15, আর এখানে আমাদের প্রতিকূলে গতিবেগটা বের করব, তাহলে এটাকে পি রাখলাম, এটা বাই 2, কোনাকুনি যদি গুণ করো তাহলে 10-এর সাথে 2 গুণ করলে হবে 20, এটা ইকুয়াল টু 15 প্লাস হচ্ছে পি, তাহলে পি ইকুয়াল টু কত হবে, 20 থেকে 15 মাইনাস করলে হবে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে প্রতিকূলে যে গতিবেগ সেটা কত হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা পেলাম। এবার এখানে কি বলা আছে দেখো, যে ওই প্রতিকূলে একই দূরত্ব মানে কি, এই 150 কিলোমিটার দূরত্বটা যেতে তার কত সময় লাগবে, তাহলে দূরত্ব বলা আছে, প্রতিকূলে গতিবেগ পেয়েছি, তাহলে এখান থেকে টাইম বের করতে পারবো। তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত আছে 150 আর গতিবেগ কত প্রতিকূলে, তাহলে সেটা হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, 5 × 3 = 15 অর্থাৎ 30 ঘন্টা কিন্তু সময় লাগবে। এরপর নেক্সট কোশ্চেন 44, এখানে এই আমাদের এই সরলটা করতে হবে। তো প্রথমে আমাদের 2, 4, 8-এর লসাগু কত হবে, 8, 16, লসাগু হচ্ছে 16, তাহলে 16 যদি আমাদের লসাগু হয় তাহলে 16-র সাথে 1 গুণ করলে কত হবে 16 হবে, তারপর মাইনাস 16কে যদি এই 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে 8 হবে, ওই 8কে 1 দিয়ে গুণ করলে কত হবে 8 হবে। ঠিক আছে, মাইনাস 4 × 4 = 16 প্লাস 8 × 2 = 16 মাইনাস 1। ঠিক আছে, এবার 16 এদিকে তলায় 16 হলো, ওপরে কত হবে, ওপরে হচ্ছে দেখো এদিকে এই মাইনাসে 16 আর 2 কত হচ্ছে 18, 16 আর 2 যোগ করলে কত হবে 18। 18 থেকে এবার আমাদের কি মাইনাস করতে হবে, এইটা যে 8 মাইনাসে প্লাস হয়, তাহলে 8 × 4 = 12, আর এদিকে মাইনাসে প্লাস অর্থাৎ 13 মাইনাস করতে হবে, তাহলে এটাকে 13 মাইনাস করলে কত হবে 5 তলায় হচ্ছে 16। ঠিক আছে, 5 তলায় 16, এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% ও 20% কমলো, শেষবার 10% বেড়ে 9,900 টাকা হলো, সেইটা ব্যক্তির বেতন কত টাকা ছিল, মানে আগে তার বেতন কত টাকা ছিল। তাহলে আগে তার বেতন ছিল ধরলাম x টাকা, x টাকার প্রথমে 10% কমলো মানে কত 90/100, তাহলে 90/100, তাহলে 9-এর 0 আর 10-এর 0 কাটা যাবে, মানে 90-এর 0 আর 100-এর 0 কাটা যাবে অর্থাৎ 9/10। তারপর আবার 20% কমলো মানে 80/100 বা 8/10। শেষবার 10% বাড়লো, শেষবার 10% বাড়লো মানে কত হলো 110, তলায় হচ্ছে 100, মানে সব শুধু আমি শূন্যগুলোকে কেটেছি। এবার বেড়ে যে টাকাটা হলো সেটা হচ্ছে 9,900 টাকা হলো। তাহলে x ইকুয়াল টু কত হবে, তাহলে এদিকে 11 দিয়ে কাটো, 11 দিয়ে 9, 11, 99 অর্থাৎ 900, মানে সমানের সামনাসামনি কাটাকুটি যাবে। ঠিক আছে, এই ওপর নিচ কাটাকুটি যাবে, 9 দিয়ে কাটো, 9 দিয়ে হচ্ছে 100, 4 দিয়ে কাটো, সরি এটাকে 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 5। ঠিক আছে, তাহলে x বাই এদিকে 5 তলায় 5কে 3 বার গুণ করলে কত হবে 125, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে x ইকুয়াল টু কত হবে, তাহলে x ইকুয়াল টু হবে এদিকে 100 × 125, তাহলে এখানে 1, 2, 5 এরপর দুটো শূন্য অর্থাৎ 12,500। তাহলে আগে তার টাকাটা ছিল কত 12,500 টাকা ছিল। যেগুলো বুঝতে না পারবে কমেন্ট করে জানাবে, চেষ্টা করব সেকেন্ড ক্লাস অর্থাৎ এরপরে যে ক্লাসটা আসবে সেই ক্লাসে কোশ্চেনগুলোকে অ্যাড করার। যেটা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবে। কোশ্চেন 46, সরলতম মান নির্ণয় করতে হবে। প্রথমে এখানে দেখো a - b আছে, এখানেও a - b, b - c দেখো দুটো আছে, c - a দুটো আছে। তাহলে এখানে আমাদের লসাগু হবে, লসাগু কত হবে, একটা a - b হবে। ঠিক আছে, দুটোর মধ্যে একটা একটা করে হবে, c - a একটা হবে, আর একটা কি হবে, আরেকটা হবে, আরেকটা কি পড়ে আছে, আরেকটা হবে b - c পড়ে আছে। ঠিক আছে, দুটো দুটো করে আছে, আমরা একটা একটা করে নিলাম। এবার এখানে দেখো এই a - b, c - a এ দুটো যদি ভাগ করি 1 হবে। এবার এখানে আমাদের কি পড়ে আছে, b - c পড়ে আছে, এটা ওপরের সাথে গুণ হয়ে যাবে, একটা b + c, একটা হচ্ছে b + c, আর ওপরের সাথে এটাকে গুণ করলে অর্থাৎ b - c কে যদি গুণ করি তাহলে এদিকে আমাদের হবে b - c প্লাস এদিকে এবার a - b,
এ মাইনাস বি বি মাইনাস সি, এ মাইনাস বি বি মাইনাস সি যদি কাটা যায় তাহলে ওপরে আমাদের কি পড়ে আছে, সি প্লাস এ আছে, সি প্লাস এ, তাহলে এটাকে গুণ করলে কত হবে, সি মাইনাস এ হবে, প্লাস এবার এ প্লাস বি আছে একই রকমভাবে, তাহলে এখানে কি পড়ে থাকবে, তাহলে এখানে আমাদের এ মাইনাস বি পড়ে থাকবে। এবার এখানে আমাদের যেটা হবে দেখো, বি প্লাস সি বি মাইনাস সি, এখানে আমাদের এই এক্সের স্কোয়ার মাইনাস ওয়াইয়ের স্কোয়ারের ফর্মুলা কী হয়, এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। সেরকম একটা এ প্লাস বি আছে, একটা এ মাইনাস বি আছে, বি প্লাস সি আছে, একটা বি মাইনাস সি আছে, মানে হচ্ছে কি এখানে আমাদের ফর্মুলাটা হবে একটা বি এর স্কোয়ার মাইনাস সি এর স্কোয়ার, ঠিক আছে, প্লাস সি এর স্কোয়ার মাইনাস এর স্কোয়ার, মানে এটা এ প্লাস বি, এটা এ মাইনাস বি, মানে একটা এ প্লাস বি একটা এ মাইনাস বি, প্লাস একটা এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, এটা তলায় হচ্ছে কত, এ মাইনাস বি সি মাইনাস এ আর একটা হচ্ছে বি মাইনাস সি। তাহলে এবার এখানে দেখো এই প্লাস বি মাইনাস বি কাটা যাবে, প্লাস এ মাইনাস এ প্লাস সি মাইনাস সি, সব স্কোয়ারগুলো কাটাকুটি গেল। ওপরে আমাদের শূন্য পড়ে আছে, আবার শূন্যকে তুমি যে সংখ্যা দিয়ে তুমি ভাগ করবে সেই সংখ্যাটা আমাদের শূন্যই হবে, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা আমাদের শূন্যই হয়। অপশান ডি কারেক্ট অ্যান্সার। এবিসি একটি ব্যবসাতে 1/4, 1/3, 1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে 11,700 টাকা লাভ করলে বি কত টাকা পাবে। তাহলে প্রথমে এ বি সি এর এই যে ভগ্নাংশতে আছে সেটাকে আমাদের পূর্ণ সংখ্যাতে আনতে হবে, ঠিক আছে। প্রথমে 1/4 আছে, 1/3, 1/2। প্রথমে এই 4, 3, 2 এর লসাগু কত হবে, 12 হবে। এই 12টাকে প্রতিটার সাথে গুণ করব, মানে নিজের হরটাকে, হর সংখ্যাগুলোর আমরা লসাগু বের করব, লসাগুলোকে প্রতিটার সাথে গুণ করলে আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যাব। তাহলে 1/4 গণিত 12, তারপর হচ্ছে 1/3 গণিত 12, আর একটা হচ্ছে কত, 1/2 গণিত হচ্ছে 12, ঠিক আছে। এবার এখানে কি হচ্ছে, 4 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 3 4 12, আর এদিকে 6 দুগুণে 12, 3:4:6। এবার এটা আমাদের কি ইনভেস্টের রেশিও, ঠিক আছে, মূলধন বিনিয়োগের কথা বলা আছে। এবার বছরের শেষে বলা আছে কি, ব্যবসার শেষে 11,700 টাকা লাভ হলো। এবার এখানে আমাদের প্রফিটের রেশিও কোনটা হবে, যদি আমাদের টাইম ওই সেইভাবে উল্লেখ করা না থাকে, এই ইনভেস্টের রেশিওটাই আমাদের হয়ে যাবে প্রফিটের রেশিও। কারণ কোনো একটা সময় যদি এখানে তুমি 12 মাস ধরো, এখানে 12, এখানেও 12, এখানেও 12, অনুপাতের ক্ষেত্রে সেটা কেটে একই হবে। তাহলে টাইম বলা না থাকলে সেটা আমাদের প্রফিটের রেশিও হয়ে যায়। তাহলে টোটাল কত টাকা হলো, 4, 6, 10 আর 3 হচ্ছে 13, টোটাল হচ্ছে এখানে 13 ইউনিট প্রফিট, কিন্তু এখানে বলা আছে 11,700। তাহলে এই 13 ইউনিটের ভ্যালু কত, 11,000 হচ্ছে 700। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কত, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 9 13 117 হয়, তাহলে 900, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 900। তাহলে বি কত টাকা পাবে, তাহলে বি কত টাকা পাবে, 4 ইউনিট বি এর ভ্যালু, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে, 4 9 36, অর্থাৎ 3600 টাকা। এখানে বি পাবে কত টাকা, 3600 টাকা। এখানে একই রকমভাবে যদি এ বলতো তাহলে এ এর সাথে গুণ করতাম 1 ইউনিটের পরে, এখানে সি বললে আমরা সি এর সাথে গুণ করতাম, তাহলে এখানে 4 ইউনিটের ভ্যালু হবে 3600 টাকা। অপশান ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন 48, 8.73কে যদি এ ধরো তাহলে এ কিউ প্লাস বি কিউ হবে। তাহলে এখানে আমাদের একটা ফর্মুলা হয়ে যাবে, এটা হবে এ কিউ প্লাস হবে কি, প্লাস হবে বি কিউ, তলায় কি হবে, তলায় হবে এ এর স্কোয়ার, ঠিক আছে, মাইনাস হবে এ বি, মাইনাস এ বি প্লাস হবে বি এর স্কোয়ার। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কী হবে, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা হবে এ প্লাস বি, এদিকে হবে এ এর স্কোয়ার, মাইনাস হবে এ বি প্লাস হবে বি এর স্কোয়ার, ঠিক আছে। এটা বাই কত, এটা বাই হবে এ এর স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি এর স্কোয়ার, এটা আছে। এবার এখানে আমাদের কি হবে দেখো, এই ওপর নিচ তো কাটাই যাবে, তাহলে আমাদের শুধু এ প্লাস বি এর ভ্যালুটা পড়ে থাকবে, এ প্লাস বি এর ভ্যালুটা পড়ে থাকবে। তাহলে এ প্লাস বি অর্থাৎ 8.73 প্লাস হচ্ছে কত, 4.27, এটাকে যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 7 3 10, 10-এর 0 হাতে থাকলো 1, 7 2 9, 1 10, আর 4 8 হচ্ছে 12, আর 1 হচ্ছে 13,
আর এদিকে দশমিক, 13.0, দশমিকের পর দুটো শূন্যর কোনো দাম নেই, অর্থাৎ 13 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার তোমরা অনেকেই সব কমেন্ট করো যে শর্ট ট্রিক্স কটাতে, এই অঙ্কগুলো যখন একবার বেসিকটা বুঝে যাবে না, এইগুলো অঙ্কর আর কি শর্ট ট্রিক্স হবে, ঠিক আছে। যে আমি যেগুলো অঙ্ক করাচ্ছি সেগুলো বেসিকভাবেই করাচ্ছি, যেটা শর্ট ট্রিক্সের প্রয়োজন অতিরিক্ত সেটাই আমি শর্ট ট্রিক্স করাই। তো যেগুলো বেসিক আছে সেগুলোই যখন তুমি প্র্যাকটিস করবে, মাথার মধ্যে যখন ঢুকে যাবে, তখন বেসিক অঙ্কগুলোই তখন তোমার শর্ট ট্রিক্স হয়ে যাবে। যেমন আগের অঙ্কটা করালাম, সেটা যেমন প্রতিটা ভেঙে ভেঙে করাচ্ছিলাম, তুমি যখন বেসিকটা বুঝে যাবে না, তখন তারপরের অঙ্কগুলো করতেই হবে না। আমি এটা যেহেতু সলিউশন করাচ্ছি তার জন্য প্রতিটা ভেঙে ভেঙে বোঝাচ্ছি। আর এই যে এই সলিউশনগুলো ভেঙে ভেঙে করাচ্ছি, তুমি ইউটিউবে কিন্তু প্রচুর এরকম এই এই সেট বইগুলো করাচ্ছে, সলভ পেয়ে যাবে। কিন্তু এখানে আমি যেটা করাচ্ছি পুরো ভেঙে ভেঙে করাচ্ছি, কিন্তু তার জন্য ক্লাসটা একটু বড় হবে। এবার যারা শিখতে চাও তারা অবশ্যই থাকবে, যারা শিখতে না চাও হয়তো সলভ করে পালিয়ে যাবে, তো তারা এই করতে পারো। কিংবা হয়তো ভাবছো যে এটা 2000 এইগুলো তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো তো আমার করা আছে, তারা নাও করতে পারো। কিন্তু যারা একদম বইটাকে কমপ্লিট করতে চাইছো, তো এই বেসিকভাবে কিন্তু তোমাদের শিখতে হবে। কোশ্চেন 49, এরপর পরবর্তী কোশ্চেন 49, 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটা জমি চাষ করতে পারে। 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে 9 গুণ কাজ কত দিনে করতে পারবে। এখানে একটা কথা বলে রাখি, যেমন ও বলা থাকলে আমাদের যোগ করতে হয়, বা বলা থাকলে বা অথবা বলা থাকলে আমাদের সমান করতে হয়, এটা আমরা জানি। তাহলে এখান থেকে গরু আর মহিষের আমরা ইফিসিয়েন্সিটা বের করতে হবে, গরু আর মহিষের ইফিসিয়েন্সিটা বের করব। তাহলে 10টা গরু আছে, ঠিক আছে, 10টা গরু অথবা বা থাকলে সেটা আমরা সমান করব, আর 7টা মহিষের সমান বলা আছে। তাহলে এখানে গরুর ইফিসিয়েন্সি কত হবে, যার সাথে যে থাকে, গরুর সাথে কে আছে, 10 আছে, তাহলে গরুর 10কে ভালো লাগবে না, মহিষের 7কে ভালো লাগবে, ঠিক আছে। মহিষের সাথে 7 আছে, তাহলে মহিষের 7কে ভালো লাগবে না, গরুর 10কে ভালো লাগবে। তাহলে গরুর ইফিসিয়েন্সি পেয়ে গেলাম 7, মহিষের ইফিসিয়েন্সি পেয়ে গেলাম 10। এবার এটা নিতে পারো কিংবা এটা, তো আমরা 7টা মহিষ লিখছি। যে এবার এটা আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি, যে 7টা মহিষ, ঠিক আছে, 7টা মহিষ 8 ঘন্টা করে কাজ করছে, এমন ডিওনের ফর্মুলা হবে, 8 ঘন্টা করে কাজ করছে, 60 দিনে একটা জমি চাষ করতে পারে। এটা সমান কি 25টি গরু, এটা সমান হচ্ছে 25টি গরু, অর্থাৎ 25টি গরু প্লাস 14টা মহিষ, ও বলা আছে যোগ করব। প্রত্যহ 12 ঘন্টা করে কাজ করে তার 9 গুণ, তাহলে এবার ওয়ার্কটা পড়বে সবসময় নিচে। যদি এইটা 1 গুণ করে তার 9 গুণ, তাহলে এটা 9 ইউনিট কাজ করবে, এর 9 গুণ কত দিনে কাজটা করবে। তাহলে এখানে আমাদের দিনটা বের করতে হবে। এবার মহিষের জায়গায় মহিষের ইফিসিয়েন্সি রাখো, আর গরুর জায়গায় গরুর ইফিসিয়েন্সি। তাহলে মহিষের ইফিসিয়েন্সি 10, তাহলে 7 10-এ, এখানে 7 10-এ কত হবে, 70 হবে। তাহলে 70 গুণিত 8 গুণিত 60, তলায় হচ্ছে 1। এটা সমান কত, 25-এর সাথে যদি জি গুণ করি তাহলে কত হবে, জি হচ্ছে 7, 6 25 150, 7 25 হচ্ছে 175, যোগ চিহ্ন। মহিষের ইফিসিয়েন্সি 10, তাহলে 10-এর সাথে 14 গুণ করলে কত হবে, 140। তাহলে এটাকে যোগ করলে কত হবে, এদিকে হচ্ছে 5 আর 7 আর 4 হচ্ছে 11, 2 315। এবার 12 ঘন্টা করে কত দিন সময় লাগবে, 9 ইউনিট করে যদি কাজ করে। 9 দিয়ে যদি এটা কাটা দিই, 9 দিয়ে হচ্ছে 3 9 27 আর 5 9 45, 35 হলো। এই ওপর নিচ কাটাকুটি যায়, এই সমানের সামনাসামনি কাটাকুটি যায়। 35 দুগুণে 70, 2 দিয়ে 6 দুগুণে 12, 6 দিয়ে 6 10-এ 60। তাহলে দিন ইকুয়াল টু কত লাগবে, দিন ইকুয়াল টু 8 10-এ 80, অর্থাৎ 80 দিন কিন্তু সময় লাগবে, ঠিক আছে। 80 দিন হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। এ একটা কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি 22/1/2 দিনে শেষ করে। এ ও বি একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে। তাহলে এখানে আমাদের অংশ ধরে অঙ্কটা করতে হবে। কীরকম, যে এ একটা কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে। এ একটা কাজ কত দিনে করতে পারে, 20 দিনে, কিন্তু সে করেছে কত দিন,
করেছে 5 দিন, মানে 5 দিন কাজ হওয়ার পর এ কিন্তু চলে গেছে। তাহলে 20 দিনের মধ্যে সে 5 দিন কাজ করেছে, মানে কত অংশ কাজ করেছে, তাহলে 1/4 অংশ কিন্তু কাজ করেছে। ঠিক আছে, এবার বাকি কাজটা কে করবে, আর বাকি কাজটা কত হবে আগে বের করি। ঠিক আছে, বাকি কাজটা তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ হয়ে গেছে, তাহলে 3 ভাগ বাকি আছে। এই কাজটা কে করবে, এ যখন চলে গেছে তখন এই কাজটা, বাকি কাজটা কে করছে, বি করছে। ঠিক আছে, তাহলে বি বাকি কাজটা করছে কত দিনে, এত দিনে। তাহলে এই 3/4 অংশ কাজটা করছে কত দিনে, এই কাজটা করছে কে, বি কাজটা করছে। 3/4 অংশ কাজটা করছে হচ্ছে 22 দুগুণে 44, একে 45/2 দিনে। তাহলে 1 অংশ কত দিনে করবে, মানে টোটাল কাজটা বি এর বের করো। তাহলে 45/2 গণিত 3/4, এটা উল্টে হবে 4/3, 3 15 45, 2 দিয়ে 2 দুগুণে 4, অর্থাৎ 30 দিনে কিন্তু কমপ্লিট করছে। তাহলে এখানে আমি কি করলাম, যে টোটাল এ 20 দিনে করতে পারে কাজ, 20 দিনে করতে পারে বলাই আছে, তার মধ্যে সে 5 দিন কাজ করে চলে গেছে, মানে 1/4 ভাগের মধ্যে 1 ভাগ কাজ করেছে। তাহলে বি করবে কত, 4 ভাগের মধ্যে 3 ভাগ বাকি কাজটা। এই কাজটা সে করছে কত দিনে, আর এখানে বাকি কাজ বলা আছে এত দিনে শেষ করছে। তাহলে এইটা সমান হচ্ছে এইটা, তাহলে 1 সমান কত হবে, আর ভগ্নাংশের অঙ্ক সবসময় 1 ধরে করতে হয়। এখানে যদি পার্সেন্টেজ ধরতাম তাহলে 100 মান বের করতাম, আর ভগ্নাংশ বের করতে গেলে 1 ইউনিট সবসময় 100%-এর সমান হয়। তাহলে 1 ইউনিট সমান কত হবে, তাহলে এটা কাটাকুটি করে কত এলো, 30 এলো। এবার এটাকে সলভ করো যে এ একটা কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে, বলাই আছে। বি টোটাল কাজটা কত দিনে করছে, এটা তো বাকি কাজটা ছিল বলা, এখানে আমরা টোটাল কাজটা বের করলাম যে 30 দিনে করতে পারে। তাহলে 20 আর 30-এর লসাগু কত হবে, 60 হবে। তাহলে এ এর ইফিসিয়েন্সি কত হবে, 3 হবে। বি এর ইফিসিয়েন্সি 2 হবে, যেহেতু 60কে 20 দিয়ে ভাগ করলে 3, 60কে 30 দিয়ে ভাগ করলে 2। এবার বলা আছে এ ও বি একসাথে কাজ করলে কাজটা কত দিনে শেষ করবে। এ আর বি মিলে কত ইউনিট কাজ করে, 3 আর 2 5 ইউনিট। 5 ইউনিট করে 60 ইউনিটের কাজটা কত দিন সময় লাগবে, 5 12 60, অর্থাৎ 12 দিন কিন্তু সময় লাগবে। ঠিক আছে, 12 দিন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বৃহত্তম ভগ্নাংশ কোনটি, তাহলে এখানে আমাদের 8 16 40 80 এই যে লসাগু আছে, 8 16 40 80 এই যে এই 4টা সংখ্যার লসাগু আমাদের সহজ আছে, সুতরাং আমরা লসাগু বের করে করব। যদি লসাগুলো কঠিন থাকতো তাহলে আমরা কি করতাম, তাহলে এই কোনাকুনি গুণ করে আমরা কিন্তু বৃহত্তম ভগ্নাংশটা বের করতাম। তো এখানে কোনাকুনি আর আমাদের গুণ করতে হবে না। তাহলে এই 8 16 40 আর 80-র যে লসাগু সেটা কত হবে, 80 হবে। ঠিক আছে, তাহলে কি করব, ওই 80টাকে প্রতিটার সাথে গুণ করব। তাহলে এখানে 80 একবার গুণ করলাম, তারপর হচ্ছে কত 13/16-র সাথে একবার 80 গুণ করব, আর একবার কত 31/40-এর সাথে 80 গুণ করব, আর একটা হচ্ছে কত 63/80-র সাথে একবার 80 গুণ করব। তাহলে এটাকে যদি কাটাকুটি করি তাহলে 8 10-এ 80, তাহলে 7 10-এ 70 একটা হলো। ঠিক আছে, 5 16 80, 5 13 65, আর দিকে 40 দুগুণে 80, 31 দুগুণে 62, আর 80 80 কাটলো 63। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা কোনটা, বৃহত্তম সংখ্যা হচ্ছে 70, এটাই বৃহত্তম। তাহলে এখানে 70 কোনটা, 7/8, তাহলে 7/8 এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। এর বর্তমান বয়স কত, তাহলে এ অনুপাত বি প্রেজেন্ট লিখব, আগে বললে পূর্বে বা আগে বললে ওপরে লিখব। একটা 5 বছর আগে বলা আছে আর একটা 5 বছর পরে বলা আছে, তাহলে এটাকে আমরা 5 বছর একটাকে তলায় লিখব। তাদের 5 বছর আগে অনুপাত ছিল কত, 6:7, আর এদিকে কত হচ্ছে 8:9। তাহলে দেখো এটার ডিফারেন্স হচ্ছে 2, এদিকে ডিফারেন্স হচ্ছে 2, সমান আছে। তাহলে এখানে আমাদের আর সমান করতে হবে না। প্রথমে ছিল 6 ইউনিট বছর, এখন হলো 8 ইউনিট বছর। টোটাল কত ইউনিট বছর পরে হলো, এখানে আমরা দেখছি 2 ইউনিট বছর পরে। 7 ইউনিট ছিল, 9 ইউনিট হলো, তাহলে এদিকেও কত বছর, 2 ইউনিট বছর পরে হচ্ছে 9। কিন্তু এখানে টোটাল যে এইটার ডিফারেন্স, টোটাল এখান থেকে এখানে আসতে তার 5 বছর, এখান থেকে আবার এখানে আসতে 5 বছর, টোটাল 10 বছরের ডিফারেন্স। আর এখানে আমরা দেখছি 2 ইউনিটের ডিফারেন্স। তাহলে এই 2 ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে 1 ইকুয়াল টু কত, 1 ইকুয়াল টু হচ্ছে 5। ঠিক আছে, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে এখানে এ এর বর্তমান বয়স চেয়েছে। ঠিক আছে, এ এর বর্তমান বয়স, তাহলে এখানে এ এর মানটা বের করো। তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 5 6 30,
এই যে 6 ইউনিটের ভ্যালু আমরা 30 পেলাম, এটা কি পেলাম, এটা পেলাম আমরা 5 বছর আগে তার বয়স ছিল। তাহলে 5 বছর পরে তার বয়স কত হবে, তাহলে 5 বছর পরেই তো তার বর্তমান বয়স হবে। তাহলে এখানে 30-এর সাথে আমাদের কি করতে হবে, 5 যোগ করতে হবে। তাহলে 5 বছর পরে তার বয়সটা কত হবে, 35 বছর হবে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে যদি একই রকমভাবে বিয়ের কনসেপ্টটা যদি বলতো, এই যে কনসেপ্টটা বললাম এইটাই একই রকমভাবে বিয়ের কনসেপ্টটা আমরা ইউজ করতাম। Question 53, 8a cube minus pb cube equal to 2a minus 3b, 4a square plus 6ab plus 9b square হলে p সমান কত। তাহলে 8a কিউব আছে, তাহলে সেটাকে আমরা কত লিখতে পারি, 2a কিউব। একটু বড় করে লিখি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2a কিউব মাইনাস pb কিউব, এটা সমান কত, 2a মাইনাস কত, মাইনাস 3b আছে। এদিকে ব্র্যাকেটে কি বলা আছে, এখানে 4a এর স্কোয়ার আছে, তাহলে সেটাকে কি লিখবো, 2a এর স্কোয়ার। ঠিক আছে, এটাকে লিখবো 2a এর স্কোয়ার প্লাস এটাকে 3a, একটা তো 2a লিখলাম। তাহলে এখানে আমাদের একটা ফর্মুলা আছে যে a কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা হবে। এই যে এই ফর্মুলাটা আমাদের a কিউব মাইনাস বি কিউ এর ফর্মুলা হবে। কি হবে, a মাইনাস বি, আর এদিকে ব্র্যাকেটে হবে a এর স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ বি, তাহলে a প্রথমে হচ্ছে 2a আর b হচ্ছে কত, এখানে 3b স্কোয়ার লিখবো, অর্থাৎ গণিত হচ্ছে 3b প্লাস এটা কত, 3b তার স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি করলাম, যে এখানে 2a এর স্কোয়ার করলাম, এখানে 2a ইন্টু 3b, মানে এটা a ইন্টু বি প্লাস হচ্ছে কি বি এর স্কোয়ার। তাহলে এটা আমাদের ফর্মুলা হচ্ছে কত, এদিকে হচ্ছে 2a কিউব মাইনাস pb কিউব। তাহলে এইটা আমাদের ফর্মুলা হচ্ছে 2a তার কিউব মাইনাস হচ্ছে কি, এদিকে আমাদের 3b আছে, অর্থাৎ 3b তার হচ্ছে কিউব। এই a কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা হচ্ছে আমাদের এটা। এবার এখানে দেখো, এটা এই যে p, এটা কার সমান হবে বলা আছে, p সমান কি, এখানে 2a কিউব মাইনাস pb কিউব, এদিকে 2a কিউব মাইনাস 3b কিউব। তাহলে এখানে এই p এর ভ্যালুটা কত হবে, p এর ভ্যালুটা আমাদের 3 হবে। ঠিক আছে, এখানে p এর ভ্যালুটা কেন 3 হবে, এখানে 2a কিউব, p এর ভ্যালু যদি আমরা 3 রাখি, তাহলে এখানে কত হবে, 3b কিউব। আর এইটা বরাবর অর্থাৎ সমান আছে, এটা 2a কিউব মাইনাস 3ab কিউব, মানে এটা সমান তো আমাদের এটা আনতে হবে। তাহলে p এর ভ্যালু কত নিতে হবে, 3 নিতে হবে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। এ ও বি এর গড় আয় 3300 টাকা, বি ও সি এর গড় আয় 3000 টাকা, এ ও সি এর গড় আয় 2700 টাকা। তাহলে তিনজনের গড় আয় কত টাকা, তাহলে এ প্লাস বি এর যে গড় আয় সেটা বলা আছে কত, 3300 টাকা। তাহলে গড় বলা আছে, তাহলে মোট কত হবে, এ আর বি হচ্ছে দুজন, তাহলে দুজনের গড় আয় 3300, তাহলে মোট আয় কত হবে, তাহলে এই অ্যাভারেজের সাথে সংখ্যা গুণ করলে আমরা টোটাল পেয়ে যাই। তাহলে 3300-র সাথে 2 গুণ করলে কত হবে, 6600, এটা হচ্ছে মোট আয়। বি প্লাস সি এর মোট আয় কত হবে, তাহলে গড় আয় 3000 বলা আছে, তাহলে মোট আয় কত হবে, 6000 হবে। তাহলে এ প্লাস সি এর যে গড় আয় 2700, তাহলে মোট আয় কত হবে, 5400। তাহলে এখানে দেখো দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, তাহলে 2 কমন নিয়ে নিলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, এ প্লাস বি প্লাস সি, এটা পড়ে থাকবে। মানে প্রতিটা তো দুটো দুটো করেই ছিল, 2 কমন নিয়ে নিলাম। তাহলে এদিকে কত হচ্ছে, 5 আর 6 11, 4 আর 6 হচ্ছে, মানে এটা হচ্ছে 12000, 12000 আর 6000 যোগ করলে হবে 18000। 2 দিয়ে এটা কাটা দিলে কত হবে, 9000 হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর যে মোট আয় সেটা হচ্ছে 9000। আমাদের তিনজনের গড় আয় চেয়েছে, তাহলে গড় আয় ইকুয়াল টু কি, সাম বাই হচ্ছে নাম্বার, এটা ইকুয়াল টু অ্যাভারেজ। আর সাম কত আছে, সাম হচ্ছে কি টোটাল তিনজনের যে মোট আয় সেটা বলা আছে 9000। তাহলে এটাকে এবার সংখ্যা কজন আছে, 3 জন, 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 3 9, অর্থাৎ 3000 হবে। তিনজনের যে মোট আয় সেটা হবে, তিনজনের যে গড় আয় সেটা হবে 3000, আর মোট আয় হচ্ছে 9000।
দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময়ে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা ও 6 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত কিলোমিটার হবে? টোটাল এই দূরত্বটা হচ্ছে কত কিলোমিটারের? 50 কিলোমিটারের দূরত্ব। ঠিক আছে, 50 কিমি দূরত্ব। পরস্পরের অভিমুখে মানে একজন 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে আর একজন হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে। ঠিক আছে, 3 ঘন্টা পরে এই প্রথমজন কত দূর যাবে? তাহলে 3 ঘন্টা পরে এখানে চেয়েছে, তাহলে 3 ঘন্টা পরে এই প্রথমজন কত দূর যাবে? তাহলে এই ডিস্ট্যান্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড ইন্টু টাইম, তাহলে 3 5 এই প্রথমজন যাবে 15 কিলোমিটার যাবে। আর 6 কিলোমিটার বেগে দ্বিতীয়জন 3 ঘন্টা পর কতক্ষণ যাবে? 3 ঘন্টায়। তাহলে 3 6 18 কিলোমিটার যাবে। ঠিক আছে, তাহলে প্রথমজন আর দ্বিতীয়জন 15 আর 18 মানে 33 কিলোমিটার গেছে। তাহলে এই টোটাল হচ্ছে 50 কিলোমিটারের দূরত্ব। 50-এর মধ্যে এই 15 আর এই 18 গেছে মানে হচ্ছে কত? 15 আর 18 যোগ করলে কত হবে? 33 হবে। এবার 50 থেকে 50 কিলোমিটারের মধ্যে তারা দুজনে 33 চলে এসেছে, তাহলে তাদের মধ্যে যে দূরত্ব হবে সেটা কত হবে? এদিকে হচ্ছে 17 কিলোমিটারের দূরত্ব হবে। ঠিক আছে, 17 কিলোমিটারের। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মানে এদিক থেকে 18 চলে এসেছে, এদিক থেকে 15 চলে এসেছে, টোটাল 33 চলে এসেছে। তাহলে 50 থেকে 33 মাইনাস করে দাও, তাহলে এই যে মাঝের দূরত্ব সেটা হবে 17 কিলোমিটারের দূরত্ব। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল 12। তাহলে দেখো প্রতিটার 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 3 4 12, 3 4 12, প্রতিটার গুণফল 12 আছে। সংখ্যাটির সাথে 36 যোগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন করবে। তাহলে এখানে এই স্থান পরিবর্তন করবে মানে কি? যদি এইখানে 62 থাকে, এর সাথে 36 যোগ করলে যেন এই যেখানে 62 আছে সেখানে যেন 2 আর 6 হয়, স্থান পরিবর্তন করবে। তাহলে কোনো সংখ্যার সঙ্গে যোগ করে সেই সংখ্যাটা তো কমে না, তাহলে এই সংখ্যাটা তো কোনো দিনই আমাদের হবে না। অপশান এ তো কোনো দিনই হবে না। অপশান বিটাকে দেখব, 36-এর সাথে যদি 26-এর সাথে যদি 36 যোগ করি তাহলে এখানে কত হবে? 6 6 12 2 3 2 5 6 62। এটাও হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে প্রথমে 2 6 ছিল, এখন হলো 6 2, স্থান পরিবর্তন করলো। তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর আমরা অপশান দেখব না। PQR একটি ব্যবসা শুরু করে। পি এবং কিউ যথাক্রমে 2560 টাকা এবং 2000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে। বছরের শেষে 1105 টাকা লাভ হলে পি 320 টাকা লভ্যাংশ পায়। ওই ব্যবসাতে আর কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে পি কিউ আর পি কত টাকা বিনিয়োগ করেছিল? 2560 টাকা বিনিয়োগ করেছিল। আর কত টাকা বিনিয়োগ করেছিল? আর বিনিয়োগ করেছিল হচ্ছে 2000 টাকা। আর কিউ 2000 আর ধরলাম হচ্ছে এক্স টাকা বিনিয়োগ করেছিল। ঠিক আছে, এবার বছরের শেষে মানে এটাই আমাদের কি হয়ে যাবে? এটাই আমাদের প্রফিটের রেশিও হয়ে যাবে, কারণ যেহেতু বছর উল্লেখ করা নেই, এর আগেই বললাম আমরা। তাহলে এটাই হয়ে গেল আমাদের কি? প্রফিটের রেশিও। এবার এ কত টাকা বলা আছে? এ 320 টাকা লভ্যাংশ পেয়েছে। পি 320 টাকা লভ্যাংশ পেয়েছে। তাহলে এইটাকে একটু আমরা ভাঙবো। কীরকম করে ভাঙবো? পি প্লাস কিউ প্লাস আর, মানে পি প্লাস লিখছি, পি অনুপাত কিউ প্লাস আর, এটা ইকুয়াল টু কত? আর এদিকেও আমরা প্রফিটের রেশিওটাকে আমরা এইভাবে ভাঙবো, পি অনুপাত কিউ আর। পি 2560 টাকা তার প্রফিট, আর এদিকে কিউ প্লাস আর মানে হচ্ছে কত? 2000 প্লাস হচ্ছে কত? 2000 প্লাস হচ্ছে এক্স। এটা ইকুয়াল টু কত? পি এর প্রফিট হচ্ছে কত? পি এর প্রফিট হচ্ছে 320 অনুপাত কিউ প্লাস আর কত টাকা প্রফিট পেয়েছে? তাহলে টোটাল হচ্ছে 1105 টাকা। 1105 টাকার মধ্যে পি এরই হচ্ছে 320 টাকা। তাহলে বাকিটা কত কার হবে? কিউ প্লাস আর এর হবে। তাহলে 5, এদিকে হচ্ছে 8 2 10, 3 8 4 6 7, 785 টাকা। এটা হচ্ছে কিউ প্লাস আর এর। তাহলে এদিকে হচ্ছে কত? 785 টাকা। এবার এটাকে অনুপাতের শর্তানুসারে করে দাও, অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে হচ্ছে কত? 2560। অনুপাতটাকে ভাগ হিসেবে যদি লেখো তাহলে এদিকে কত হবে? 2000 প্লাস হচ্ছে কত? এক্স। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 320
তলায় হচ্ছে কত, তলায় হচ্ছে 785। তাহলে এদিকে একটা শূন্য তো কাটা গেল, 8 দুগুণে 16, 3 8 24, অর্থাৎ এটা দিয়ে কাটা গেলে কত হবে, 8 হবে। তাহলে এদিকে হচ্ছে কত, 2000 প্লাস এক্স, আর এদিকে কত হবে, 8-এর সাথে 785 যদি গুণ করি তাহলে 5 8 40-এর 0, হাতে থাকলো 4, 8 8 64, 4 68, 8 হাতে থাকলো 6, 7 8 56, আর এদিকে হচ্ছে 62, 6280। তাহলে এদিকে 2000 যদি মাইনাস করে দিই, প্লাস 2000টা এদিকে মাইনাস 2000 হবে, তাহলে 0 8 2 4, 4280। তাহলে আর ওই ব্যবসাতে আর কত টাকা বিনিয়োগ করেছিল, আর এর ভ্যালু আমরা এক্স ধরেছিলাম, তাহলে এখানে 4280 টাকা বিনিয়োগ করেছে। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 58, ক্ষুদ্রতম মান আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে 5-এর স্কোয়ার কত হবে, 25 হবে। তাহলে 0.5 ইন্টু 0.5, তাহলে 0.25 হবে। তাহলে দশমিক উঠে কি হবে, তলায় 100 দিয়ে ভাগ করলাম, যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা ছিল। এটা একটা সংখ্যা হলো। 49 বাইরে বেরিয়ে এসে 7 হবে, মানে 0.7 হবে। ঠিক আছে, রুটের মধ্যে এটা হচ্ছে 0.7 গণিত 0.7, তাহলে বাইরে বেরিয়ে এসে কত হবে, বাইরে বেরিয়ে এসে একটা 0.7। দশমিকটাকে উঠিয়ে 10 দিয়ে ভাগ করলাম। আরেকটা কত হচ্ছে, আরেকটা হচ্ছে এদিকে কিউব 8 আছে, তাহলে 0.2কে 3 বার গুণ করলে কি হয়, 0.008 হয়। তাহলে 0.2কে 3 বার গুণ করলে 0.008 হয়। তাহলে এখানে কিউব যেহেতু আছে, তাহলে 0.2টা বাইরে বেরিয়ে আসবে। তাহলে 0.2 পয়েন্টের দশমিকের পর একটা সংখ্যা, তাহলে এটাকে আমরা 10 দিয়ে ভাগ করব। আর এদিকে হচ্ছে কত, 23, মানে 23, তলায় হচ্ছে কত, দশমিকের পর দুটো সংখ্যা, মানে 100 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, তাহলে এখানে 110-এর লসাগু হবে 100। তাহলে প্রতিটার সঙ্গে আমরা কি করব, প্রতিটার সঙ্গে আমরা 100 করে গুণ করব। ঠিক আছে, যেটা লসাগু হলো সেটাকে আমরা 100 দিয়ে, মানে লসাগু তো 100 হলো, ওই লসাগুটাকে আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে এদিকে 100 তো কেটে 25 হলো। এদিকে কত হচ্ছে, এদিকে 7 10 70, এদিকে কত, এদিকে হচ্ছে 20, আর এদিকে হচ্ছে কত, 23। তাহলে এখানে আমাদের কত, এখানে আমাদের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, 20 ক্ষুদ্রতম সংখ্যা। আর 20-র মান কোনটা, 2/10, মানে কত, এটা ভেঙে আমরা 2/10 পেয়েছি। তাহলে মানে কিউব 0.008, এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর। তাদের বর্তমান বয়স কত, পিতা প্লাস পুত্র অর্থাৎ ফাদার আর সনের যে বয়স, পিতা পুত্রের যে বয়সের সমষ্টি, সেটা হচ্ছে 50 বছর। এবার কত বছর পর সেটা 110 বছর হলো, তাহলে এটা 50 বছর হলো তাদের। এবার পিতা প্লাস পুত্রের অর্থাৎ বয়সটা হলো কত, 110 বছর। কত বছর পরে হলো, 50 থেকে এখানে আমরা দেখছি 60 বছর পর কিন্তু আমাদের 110 হলো তাদের পিতা পুত্রের বয়সটা। এই যে 60 বছর, এই 60 বছর কি পিতারও 30 বাড়বে, পুত্রেরও 30 বাড়বে, বয়স সবসময় সমান বাড়বে। ঠিক আছে, যদি বলি যে এ প্লাস বি এর একটা উদাহরণ দিচ্ছি, যে এ প্লাস বি এর যদি বর্তমান বয়স যদি থাকে 30 বছর, এবার এটা হলো তার টোটাল বয়সটা বলা আছে কত, কিছুদিন পরে হচ্ছে 110, এটা করি না, এটা করি হচ্ছে 60 বছর। তাহলে কত বাড়লো, 30 বাড়লো। ঠিক আছে, তাহলে এরও 15 বাড়বে, বি এরও 15 বছর পর এদের বয়সটা 60 বছর হবে। তাহলে এখানে বলা আছে যখন পুত্রের বয়স কত হচ্ছে, পুত্রের বয়স 30 বাড়ছে, এখানে পুত্রের বয়সও 30 বাড়ছে, পিতারও বয়সও 30 বাড়ছে। তো এখানে বলা আছে পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স যখন 30 বাড়ছে, তখন তার পিতার বর্তমান বয়স, এগুলো হচ্ছে তাদের বর্তমান বয়স। তাহলে যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের সমষ্টি হবে এত। মানে এটা হচ্ছে পুত্রের বয়সটা কত হচ্ছে, 110 হতে গেলে এফ প্লাস 30, মানে এফ তো ফাদার হয়ে যাচ্ছে না, তাহলে এখানে সন তার পুত্রের সাথে 30 যোগ করতে হবে। এটা কি বলা আছে, তার পিতার বর্তমান বয়সের সমান হবে, আর তার পিতার বর্তমান বয়স এফ ধরেছি, এটা ইকুয়াল টু এফ। এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তাহলে এই এসটাকে এইদিকে মাইনাস নিয়ে চলে এসো, তাহলে এফ প্লাস এস এটা ইকুয়াল টু কত আছে, এটা ইকুয়াল টু আমাদের 50 আছে।
এফ মাইনাস এস এটা ইকুয়াল টু কত আছে, এটা ইকুয়াল টু 30 আছে। তাহলে এদিকে কি হলো, এদিকে হলো আমাদের প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা তো কাটাই গেল। তাহলে এখানে 2f মানে দুজন 2 ফাদার এটা ইকুয়াল টু হচ্ছে কত 80, তাহলে 2 দিয়ে কাটো, এটা ইকুয়াল টু হচ্ছে 40। তাহলে তার পিতার যে বয়স হলো সেটা হচ্ছে 40। তাহলে তাদের বর্তমান বয়স চেয়েছে, তাহলে পিতার এফ প্লাস এস এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 50 বছর। তাহলে তার পিতার বয়স যদি 40 হয় তাহলে তার পুত্রের বয়স কত হবে, নিশ্চয়ই 10 হবে। তাহলে এটাকে যোগ করে 50 হবে। তাহলে একটা 40 আর একটা 10, অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 3:5। কোন প্রকার মুদ্রা কটি করে আছে? তাহলে একটা 1 টাকা আছে আর 50 পয়সাটাকে যদি 1 টাকা করি তাহলে এই পয়সাকে 100 দিয়ে ভাগ করলে টাকা হয়ে যাবে, তাহলে 1/2 টাকা হলো। এবার মুদ্রা বলা আছে 52টা, এবার তাদের মূল্যের রেশিও অর্থাৎ প্রাইস রেশিও বলা আছে কত, 3:5 বলা আছে। তাহলে এখানে আমাদের কয়েন রেশিওটা বের করতে হবে। তাহলে কয়েন রেশিওটা কি করে বের করব? তাহলে 1 টাকার এটা কয়েন, তাহলে 3 টাকা হতে গেলে কটা কয়েন লাগবে? তাহলে 1 টাকার কয়েন আছে, 3 টাকা হতে গেলে আমাদের 3টে কয়েন লাগবে। এটাকে কি করলাম, 3/1 দিয়ে ভাগ করলাম। একই রকমভাবে এখানে 5 দিয়ে এই 1/2টা উল্টে আবার উপরে চলে যাবে, অর্থাৎ 3:10। এটা হলো কয়েনের রেশিও, ঠিক আছে। তাহলে 3, 10 আর 3 হচ্ছে টোটাল হচ্ছে 13টা এখানে আমাদের কয়েন আছে, কিন্তু এখানে বলা আছে 52টি। তাহলে 13 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 52। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 4 হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু 4 হলে কোন প্রকার মুদ্রা কয়টি করে আছে? তাহলে এখানে কোন প্রকার মুদ্রা কয়টি করে আছে? তাহলে এখানে 3 ইউনিটের ভ্যালু আর 10 ইউনিটের ভ্যালু বের করো। তাহলে এখানে এই 3 ইউনিটের ভ্যালু হবে কত, এটার সাথে 4 গুণ করো আর এটার সাথে 4 গুণ করো। তাহলে একটা হচ্ছে 3 4 12টি মুদ্রা আছে, মানে মুদ্রা কটি করে আছে বলা আছে, আর একটা 40টি, একটা 12টা আর একটা 40টি। 6351 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যায় যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 6 3 5 1। তাহলে এখানে দুটো করে পেয়ার করলাম, পূর্ণবর্গ যেহেতু আনতে হবে। তাহলে এখানে 8 8 64, তাহলে এখানে কত হবে, 7 7 49 করলাম, ঠিক আছে, 49। এদিকে 9 4 13 আর এদিকে 4 1 5 14 হলো, আর এদিকে হচ্ছে 51। তাহলে 7-এর ডবল কত হবে, 14। 14-র পাশে যদি আমরা 9 রাখি তাহলে কত হবে, 9 9 81, 1 হাতে থাকলো 8, 4 9 36 আর এদিকে হচ্ছে 44, 9 কে 9 4 হচ্ছে 13, 1341। আমাদের কি করতে হবে, আমাদের এই 1451 থেকে বেশি আনতে হবে। তো 9 দিয়ে গুণ করে তো আমাদের 1341 আসছে, কিন্তু আমাদের যখন কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, মানে এখানে আমাদের 1451 থেকে 1 ঘর বেশি আনতে হবে। তো 9 দিয়ে তো কম আসছে, তাহলে এখানে 79 স্কোয়ার হবে না। তাহলে এখান থেকে আমরা কি করব, 1 ঘর বেশি করব, অর্থাৎ 80 স্কোয়ার। তাহলে 80 স্কোয়ার কত হবে, 8 8 64, অর্থাৎ 6400। তাহলে 6300 থেকে এটাকে যদি মাইনাস করি, 6351 থেকে যদি এটাকে মাইনাস করি তাহলে কত হবে, 9 5 আর 1 6, 6 আর 4 49। তাহলে এটা আমাদের 49 হলো। এবার এটার অর্থ দাঁড়াচ্ছে যে এই 6351 সাথে কত যোগ করলে, মানে এই 6351 সাথে কত যোগ করলে একটা পূর্ণবর্গ হবে। তাহলে 6351 সাথে যদি আমরা 49 সংখ্যাটাকে যোগ করি তবে সেটা আমাদের 6400 হবে, তবে সেটা হয়ে যেত আমাদের কি 80 স্কোয়ার। এটা এবার অর্থটা দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমাদের কত যোগ করতে হবে, 49 যোগ করতে হবে, অপশান ডি। কোশ্চেন 62 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে প্রথমে 6 4, তারপরে 6 6 8 4 9। তাহলে দুটো করে পেয়ার করলাম। তাহলে প্রথমে 6 আছে মানে 2-এর স্কোয়ার করব, 2-এর স্কোয়ার 4 হলো। তাহলে এখানে 2 4 6, 2-এর ডবল কত হবে, 4। তাহলে এদিকে 4-এর পাশে যদি আমরা 5 রাখি তাহলে কত হবে, 5 5 25, হাতে থাকলো 2, 4 5 20, 225। তাহলে 2-এর পাশে আমরা 5 রাখবো, অর্থাৎ কত হচ্ছে, 225 হচ্ছে। তাহলে এখান থেকে করলে কত হবে, 1 21 হবে। এখানে আমরা আর বর্গমূল করব না, এখানে 2 6 আছে, 2 6 আছে, 2 7 আছে, অর্থাৎ 2 5 হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার অপশান ডি। ঠিক আছে, মানে এখানে আমরা 2 5 পেলাম, তাই আমরা 2 5 হয়ে যাবে সঠিক অ্যান্সার।
কোশ্চেন 63, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বৃহত্তম মানে আমাদের গসাগু অর্থাৎ হাইস্ট কমন ফ্যাক্টর গসাগু বের করতে হবে, বৃহত্তম বের করতে গেলে গসাগু বের করতে হবে, আর ক্ষুদ্রতম বের করতে গেলে লসাগু বের করতে হয়। মানে এটা আমাদের এই লসাগু গসাগু চ্যাপ্টারে শিখেছি। এবার প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকতে হবে, তাহলে 3 ভাগশেষ যদি থাকে তাহলে 303 থেকে এই 3 আগে মাইনাস করব, তাহলে এটা কত হবে 300 হবে। আর 207 থেকে 3 মাইনাস করলে কত হবে 204 হবে। তাহলে এদের আমরা গসাগু বের করব। তাহলে 300 আর 204-এর গসাগু 4 দিয়ে এটা যাবে, 4 7 28, 4 5 20, 4 দিয়ে যাবে, 4 5 20, 4 1 4, 3 25 75, 3 17 51। তাহলে এদিকে তো আর যাচ্ছে না, তাহলে 4 আর 3 অর্থাৎ 3 4 12, তাহলে গসাগু কত হবে 12, অপশন এ কারেক্ট অ্যান্সার। 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করলে 5% ও 8% হারে জমা রাখলে, বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটি কত টাকা? তাহলে 1550-এর 5% হারে 1 বছরের সুদ কত টাকা? তাহলে 1550-এর 1 বছরের সুদ হচ্ছে 1550/8% অর্থাৎ 8/100 টাকা। একই রকমভাবে 1550 টাকার প্রথমেরটা 5% হারে বলা আছে, আর তারপরেরটা 8% হারে। তাহলে এখানে 5% হারে অর্থাৎ 5/100 হবে, আর এটা 8% হারে 8/100 হবে। তাহলে এটাকে আগে কাটাকুটি করি। তাহলে 1550-এর 1 বছরের সুদ আমরা বের করলাম। 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, তাহলে 155/2। এদিকে 0 0 কাটো, 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটো 5, 5 দিয়ে কাটো, 3 5 15, 3 5 15, 5 1 5। তাহলে এদিকে হচ্ছে কত সুদ পেলাম 155/2 টাকা, আর এদিকে সুদ কত পেলাম 31, অর্থাৎ 4 1 4, 3 4 12, 124 টাকা। এবার 3 বছরের সুদ বলা আছে, মোট সুদ 300 টাকা। তাহলে 1 বছরের সুদ কত টাকা হবে? তাহলে 1 বছরের 100 টাকা সুদ হবে। তাহলে এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। তাহলে 155/2 একটা হলো, আর একটা হলো 124, আর মোট যে টাকাটা, মোট যে সুদটা পাওয়া গেছে সেটা হচ্ছে 100। তাহলে এটাকে মাঝে রাখবো। এই তলায় 2 আছে, এই 2টাকে প্রতিটার সাথে গুণ করব, তাহলে এটা তো কাটাই যাবে। তাহলে এদিকে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 248। তাহলে এদিকটা হলো কত? এদিকটা হলো আমাদের 248, আর এদিকে কত হলো 200 হলো, এটাকে গুণ করে 200। তাহলে এটাকে এবার এই 248 থেকে 200 মাইনাস করলে কত হবে 48 হবে, আর 200 থেকে 155 মাইনাস করলে কত হবে 5 হচ্ছে 60, তাহলে হচ্ছে 45। 3 দিয়ে 3 16 48, 3 দিয়ে 3 15 45, 3 দিয়ে কাটা গেল। তাহলে টোটাল এখানে কত ইউনিট টাকা পাচ্ছি 16, আর 15 হচ্ছে টোটাল পেলাম আমরা 31 ইউনিট টাকা। টোটাল পেলাম কত 31 ইউনিট টাকা, কিন্তু এখানে বলা আছে কত 1550। তাহলে এটার ভ্যালু হচ্ছে কত 1550। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এইটা 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 50। তাহলে এখানে অংশ দুটি কী কী? একটা 16 ইউনিটের ভ্যালু বের করো, আর একটা 15 ইউনিটের ভ্যালু বের করো। তাহলে 16 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 16-র সাথে 50 গুণ করো। তাহলে এটার সাথে যদি 50 গুণ করি 5 16 80, আর এদিকে হচ্ছে একটা 0 800 টাকা। এটার সাথে যদি 50 গুণ করি তাহলে 5 15 75, অর্থাৎ 750 টাকা। তাহলে একটা 800 টাকা আর একটা 750 টাকা, অপশান এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 65, ABC 3টি নল একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। 3টি নল একত্রে 6 মিনিট চলার পর সি নল বন্ধ করা হলো। এ ও বি নল দ্বারা চৌবাচ্চাটি 24 মিনিটে পূর্ণ হলো। সি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? এরকম একটা টাইম অ্যান্ড ওয়ার্কের করেছি, এ বি এর অঙ্ক একটা করলাম। ওই অঙ্ক আর এই অঙ্ক একই কনসেপ্ট। ওই অঙ্কটা যদি বুঝে থাকো এই অঙ্কটা অসুবিধা হবে না। তাহলে এ প্লাস বি প্লাস সি 3টি নল 18 মিনিটে পূর্ণ করতে পারে, কিন্তু তারা করেছে কত 6 মিনিট করার পর সি বন্ধ করে দিয়েছে। তাহলে 18 মিনিটের মধ্যে তারা 6 মিনিট কাজ করেছে, মানে 3 6 18, 1/3 অংশ কাজ করেছে।
এবার বাকি কাজটা কত আছে, এবার সি নলটাকে বন্ধ করে দিয়েছে, তাহলে বাকি কাজটা কে করেছে, তাহলে এ প্লাস বি করেছে। আর এখানে বাকি কাজটা কত আছে, 3 ইউনিটের মধ্যে আর 2 ইউনিট কাজ বাকি আছে। এটা করছে কত দিনে, এইটা করছে 24 দিনে, তাহলে 2/3 অংশ কাজটা করছে 24 মিনিটে। তাহলে এক অংশ কত দিনে কত মিনিটে করবে, তাহলে 24 ইন্টু হচ্ছে কত 3/2, আগের অঙ্কটার মতোই একইভাবে করাচ্ছি। তাহলে এদিকে 12 দুগুণে 24, 3 12 36। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি মিলে কত মিনিটে পূর্ণ করতে পারে, টোটাল কাজটা আমরা বের করব। এখানে 18 মিনিটে পূর্ণ হয় বলাই আছে। আর এখানে এ প্লাস বি মিলে কত মিনিটে পূর্ণ করছে, এটা হচ্ছে টোটাল হচ্ছে 36 মিনিটে। 18 আর 36-এর লসক বের করো 36, 18 দুগুণে 36, 36কে 36। তাহলে এ প্লাস বি মিলে যদি 1 ইউনিট কাজ করে, সি নিশ্চয়ই 1 ইউনিট কাজ করবে, কারণ এদের যোগফলই তো আমাদের 2 চাই। তাহলে সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 1 ইউনিট। তাহলে সি নল দ্বারা পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে, তাহলে 36 ইউনিটের ট্যাঙ্ক, সি এর এফিসিয়েন্সি 1 ইউনিট, তাহলে 1 ইউনিট করে 36 ইউনিটের ট্যাঙ্কটা 36 মিনিট কিন্তু সময় লাগবে, অপশান ডি। 3টি চেয়ার ও 2টি টেবিলের মূল্য 2900 টাকা। 4টি চেয়ার 3টি টেবিলের মোট মূল্য 4200 টাকা। 1টি চেয়ার ও 1টি টেবিলের মোট মূল্য কত, তাহলে 3টি চেয়ার প্লাস হচ্ছে কি 2টি টেবিলের যে মোট মূল্য সেটা হচ্ছে কত 2900 টাকা। ঠিক আছে, তাহলে 4টি চেয়ার প্লাস হচ্ছে কত 3টি টেবিলের যে মোট মূল্য সেটা বলা আছে 4200 টাকা। তাহলে এখানে টেবিলটাকে আমি যদি কাটি, শুধু চেয়ার বের করি, তাহলে টেবিলটাকে যদি কাটি কী করে কাটবো, 3 আর 2 এর লসাগু কত হবে 6, তাহলে প্রতিটার সাথে আমরা 6 বের করব। তাহলে এখানে 3টি আছে, তাহলে এখানে 3টি টেবিল আছে, 6 বের করতে গেলে কী করতে হয়, এখানে 2 গুণ করব আর এটার সাথে 3 গুণ করব, মানে লসাগু হবে 6। তাহলে এটার সাথে আমরা 3 গুণ করব আর এটার সাথে আমরা 2 গুণ করব। ঠিক আছে, 3 গুণ করলে কত হবে, 3 × 9c প্লাস 3 দুগুণে 6টি সমান 6টি সমান, এদিকে তো দুটো শূন্য হবে, তাহলে 3 9 27 7, হাতে থাকলো 2, 3 দুগুণে 6 2 8, 8700। আর এটার সাথে 2 গুণ করলে কত হবে 8c প্লাস এদিকে 6টি, এটা ইকুয়াল টু হচ্ছে কত, এদিকে 4 দুগুণে 8, 8400। তাহলে এটাকে প্রতিটাকে যদি আমি মাইনাস করি, তাহলে এদিকে প্লাস মাইনাস তো কাটা যাবে, তাহলে 9 থেকে 8 মাইনাস করলে একটা চেয়ারের দাম কত হবে, এদিকে হচ্ছে 300 টাকা। 8700 থেকে 400 মাইনাস করলে 300 টাকা, একটা চেয়ারের দাম পেলাম 300 টাকা। ঠিক আছে, তাহলে এইটা এখান থেকে এটা বের করো যে এখানে 3টি চেয়ার, এটা আমাদের বলা আছে 3টি চেয়ার প্লাস হচ্ছে 2টি টেবিলের দাম কত বলা আছে 2900 টাকা। এখান থেকে একটা টেবিলের দাম বের করতে পারবো, তাহলে একটা চেয়ারের দাম 300 টাকা, তাহলে 3টা চেয়ারের দাম কত হবে 900 টাকা প্লাস 2টো টেবিল, এটার দাম কত টাকা হচ্ছে 2900 টাকা প্লাস 900 সমানের দিকে গেলে -900 হবে। তাহলে 2 টেবিল, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 2000, তাহলে একটা টেবিল সমান কত 1000। ঠিক আছে, তাহলে এখানে কি বলা আছে, একটা টেবিল ও একটা চেয়ারের মোট মূল্য, তাহলে একটা চেয়ারের মূল্য হচ্ছে 300 টাকা আর একটা টেবিলের মোট মূল্য হচ্ছে 1000 টাকা, তাহলে কত হচ্ছে 1300 টাকা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটা ত্রিভুজাকৃতি প্রিজমের কটি তল থাকে, তাহলে ত্রিভুজাকৃতি প্রিজম যদি প্রিজম বলে, মানে ত্রিভুজের কটা ভূমি, 3টে ভূমি, এই 1 2 3টে, তাহলে প্রিজম বললে এটা ভূমির সাথে আমাদের 2 গুণ করতে হবে। আর যদি এখানে পিরামিড বলতো তাহলে কি করতে হতো, ভূমির সাথে 1 গুণ করতে হতো। এটা তোমরা খাতাতে নোট ডাউন করবে। তাহলে ত্রিভুজের কটা ভূমি, 3টে ভূমি, তাহলে এখানে 3 মানে কি n, তাহলে 3 + 2 এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, 3 + 2 অপশান 5 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর পিরামিড বললে n + 1, যে পিরামিডের কটি তল যদি বলতো, তাহলে এখানে ত্রিভুজাকৃতি পিরামিড যদি বলতো, তাহলে ত্রিভুজাকৃতি পিরামিডের তল হচ্ছে ত্রিভুজাকৃতির 3টি, তাহলে 3 + 1 সেটা হতো আমাদের 4টি। ত্রিভুজাকৃতি পিরামিড বললে 4টা হতো, আর প্রিজম বললে এখানে n + 2 অর্থাৎ 5টা তল হবে। কোশ্চেন 68, 1Q 2Q 3Q 10Q পর্যন্ত এটার ভ্যালু হচ্ছে 3025। তাহলে এখানে 4 32, এখানে যদি 4 আমি কমন নিই তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে 4 একে 4, 4 8 32, এইভাবে আমাদের কত আছে 4000, অর্থাৎ এদিকে লাস্ট আমাদের 1000 পর্যন্ত পড়ে থাকবে। তাহলে এদিকে 4, এদিকে 1 এর কিউব হচ্ছে 1
প্লাস 2-এর কিউব হচ্ছে 8, এইভাবে আমাদের 10-এর কিউব 10,000 পর্যন্ত যাবে। তাহলে 4 ইন্টু 1 কিউ 2 কিউ এইভাবে 10 কিউ পর্যন্ত এটার ভ্যালু কত 3025। তাহলে এটার ভ্যালু হচ্ছে কত 3025, মানে এটার মানটা আমরা পুট করলাম। তাহলে 4 25 100 আর এদিকে 3 4 12, তাহলে এখানে 12,100 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল 24, দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত? তাহলে লসাগু অর্থাৎ এলসিএম ইন্টু এইচসিএফ সেটা কত বলা আছে 24, আর আমাদের একটা ফর্মুলা আছে যে এলসিএম ইন্টু এইচসিএফ সমান হচ্ছে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। তাহলে লসাগু ইন্টু গসাগু অর্থাৎ এদের গুণফল 24 বলা আছে। এবার এদের ডিফারেন্সটা আমাদের কত বলা আছে? ডিফারেন্সটা 2 বলা আছে। তাহলে এখানে আমরা বলতে পারি 4 6 24 হয়, তাহলে এদের ডিফারেন্সটা কত হলো 2 হলো। তাহলে একটা সংখ্যা 4 পেলাম, একটা সংখ্যা 6 পেলাম। তাহলে বড় সংখ্যাটা কোনটা? বড় সংখ্যাটা আমাদের 6 আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। ছোট সংখ্যা বললে 4 হতো। 4,000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটি 20% লাভে গাড়িটি 10% ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর এত % লাভ হয়। তাহলে এটাকে আমরা অ্যালিগেশন ইউজ করব। তাহলে একটা হর্স আর একটা হচ্ছে কার। হর্স সে করছে 20% লাভে আর গাড়িটিকে সে বিক্রি করছে 10% ক্ষতিতে, তাহলে এখানে -10 লিখব। এবার মোটের ওপর তার কত 3.5 লাভ হচ্ছে, লাভ বললে প্লাস, ক্ষতি বললে মাইনাস। দশমিকটা উঠিয়ে তলায় 10, এই তলায় 10টাকে প্রতিটার সাথে গুণ করলে এদিকে হবে 200, এদিকে হলো 35। এটাকে অ্যালিগেশন মেথড ইউজ করো। প্রথমে 200 থেকে 35 মাইনাস করো, তাহলে কত হবে 165 হলো। এবার অ্যালিগেশন নিয়ম কি, যে একটার থেকে বড় থাকতে হবে, একটার থেকে ছোট হবে, মানে এটা থেকে তুমি এটা মাইনাস করলে এটা হলো। এবার এইটা থেকে এটা মাইনাস করো, মানে 35 থেকে তুমি মাইনাস করো কি, মাইনাস করো -100, এটাকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে। তাহলে 35 + 100 সমান কত 135, তাহলে এদিকে হলো কত 135। 5 দিয়ে কাটো, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 7 35, 5 দিয়ে কাটো, 3 5 15, 3 5 15, 3 দিয়ে কাটো, 3 9 27, 3 দিয়ে কাটো, 3 11 33। টোটাল কত টাকা হচ্ছে 9:11, অর্থাৎ 20 ইউনিট টাকা হচ্ছে টোটাল। কিন্তু এখানে কত বলা আছে? এখানে বলা আছে 4,000 টাকা। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত? 20 ইউনিটের ভ্যালু হচ্ছে 4,000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 200 টাকা। 4,000কে 20 দিয়ে ভাগ করলে কত হবে 200 টাকা। তাহলে এখানে বলা আছে ঘোড়ার ক্রয় মূল্য কত? তাহলে এখানে প্রথমটা হর্স আছে, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 9 দুগুণে 1800 টাকা হয়ে যাবে ঘোড়ার ক্রয় মূল্য, ঠিক আছে, অপশন বি। এখানে যদি গাড়ির ক্রয় মূল্য চাইতো তাহলে এখানে আমরা 200-র সাথে 11 গুণ করতাম, অর্থাৎ 2200 টাকা হতো। কোনো টাকা বার্ষিক 6% সরল সুদে 3 বছরের সবৃদ্ধিমূল, মানে সবৃদ্ধিমূল মানে এখানে বলাই আছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট 3,540 টাকা হলে সুদ কত টাকা হবে? তাহলে প্রিন্সিপালটাকে তুমি পি ধরো, প্রিন্সিপালটাকে যদি পি ধরি এখানে সুদ আসল আমাদের বলা আছে কত 3,540, ঠিক আছে। তাহলে এখান থেকে ইন্টারেস্ট বের করতে পারবো, যে ইন্টারেস্ট ইকুয়াল টু কি, সুদ আসল থেকে যদি আমরা আসলটাকে মাইনাস করি তবে আমরা ইন্টারেস্ট পাবো। আর এখানে ইন্টারেস্টের ফর্মুলা কি, যে ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100। পিটাকে তো আমি পি ধরেছি, আর বলা আছে 6% রেট, রেট বলা আছে 6% আর টাইম বলা আছে কত 3 বছর টাইম বলা আছে, তাহলে গণিত 3, PRT/100। 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 50, কোনাকুনি যদি গুণ করো, এক কাজ করি আমি এটা কাটাকুটি করবো না, তাহলে 100 দিয়ে গুণ করতে আমার সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এদিকে হচ্ছে 100, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কি হবে, মানে এটা আমাদের ইন্টারেস্ট পেয়েছি আর ইন্টারেস্ট সমান কী লিখলাম PRT/100, তাহলে এটার সাথে এটা গুণ করব। তাহলে এদিকে 3 5 4 এই 0, এটার সাথে 100 গুণ করলে দুটো 0 গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস এই 100-র সাথে পি গুণ করলে কত হবে 100p, আর এদিকে হচ্ছে কত 3 6 18p, মাইনাসটা এদিকে এলে প্লাস 100p হয়ে যাবে। তাহলে এদিকে কত হচ্ছে 118p, এটা ইকুয়াল টু কত 3 5 4, আর এদিকে হচ্ছে 3টে 0, 3 8 24, 3 3, এটা দিয়ে কাটা গেলে কত হচ্ছে 3000।
তাহলে প্রিন্সিপালটা পেলাম আমরা 3000 টাকা। এখানে আমাদের কি চেয়েছে, এখানে চেয়েছে আমাদের সুদ কত টাকা হবে। তাহলে এখানে সুদ, এই সুদ আসল থেকে যদি আসলটাকে মাইনাস করি তবে সুদ পাবো। তাহলে 3540 থেকে যদি 3000টাকে অর্থাৎ প্রিন্সিপালকে আমরা মাইনাস করি তবে আমরা সুদ পাবো। তাহলে 540 টাকা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কি সুদ। তাহলে সুদ কত টাকা পড়ে আছে, 540 টাকা। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই বইটা আমি সলভ করাবো না, আগের ক্লাসটা মানে আগের যে সিরিজটা শুরু করেছিলাম সেই সিরিজটা সলভ করাবো, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।